অনৈতিক উপদেষ্টারা সংস্কার করে স্বর্গে নিয়ে যাবেন বাংলাদেশকে? এই প্রসঙ্গটি নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকের সমকাল, যেহেতু বাংলাদেশের গণমাধ্যমে সংবাদের খরা, সঠিক সংবাদ দেয় না, সেই জায়গায় বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক সমকাল পত্রিকা, এবং যে পত্রিকাটিতে আমি দীর্ঘদিন উপসম্পাদকীয় কলাম লিখেছি, সেই পত্রিকাটি একটি বেশ চমৎকার নিউজ দিয়েছে, অনুসন্ধানী নিউজ। সেটি হচ্ছে যে উপদেষ্টাদের গাড়ি বিলাস। আমরা আগে রাজনৈতিক সরকারের সময় দেখতাম যে এক একজন মন্ত্রী 3-4টে করে গাড়ি ব্যবহার করত। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরাও একই পথে হাঁটছে, এক একজন 3টে থেকে 4টে গাড়ি ব্যবহার করছে। কোন জামানায় কাদের হাতে দায়িত্ব দিলেন? আপনারা সংস্কার করে দেশকে ইউরোপ আমেরিকায় নিয়ে যাবেন এদের দিয়ে? এরা যারা লোভ সংবরণ করতে পারে না, এদের ভিত্তিকে যে এই জায়গায় যে এসছে, উপদেষ্টা পরিষদে যে এসছে, আমি আর সম্মান করতে পারছি না, আমাকে মাফ করবেন দয়া করে। কারণ নৈতিকভাবে দুর্বল মানুষ তারা উপদেষ্টা হয়েছেন, তাদেরকে আমি আর সম্মান করতে পারছি না। আমার পরিচিত, আমার ক্লোজ কেউ যদি উপদেষ্টা পরিষদে থাকেনও, আমি তাদেরকেও সম্মান করতে পারছি না। কারণ তারা যদি 2-4 জন ভালো মানুষ থাকেন, এই সব অবস্থা দেখে তাদের এতদিনে রিজাইন করে যাবার কথা ছিল, রিজাইন করে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা যাননি। আমরা রাজনৈতিক সরকারের আমলে যে কাজগুলো, যে ন্যাক্কারজনক ঘটনাগুলো দেখছি, এখন অন্তর্বর্তী উড়ে এসে জুড়ে বসা একটা অন্তর্বর্তী সরকার, এই যে উপদেষ্টা পরিষদে যারা যুক্ত হয়েছেন তাদের যোগ্যতার মাপকাঠিকে সমকালের নিউজ বলছে, সংবাদ বলছে যে 22 জন উপদেষ্টার মধ্যে মাত্র 8 জন ছাড়া সবাই 3-4টে করে গাড়ি ব্যবহার করছেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, তিনি 4-4টে গাড়ি ব্যবহার করছেন। উপদেষ্টাদের পিএস, এপিএস, পিআরও যারা গাড়ি এন্টাইটেল নয়, তারা গাড়ি ব্যবহার করছে। এবং একজন উপদেষ্টা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কি নাম যেন, ফারুকি আজম। আমি জীবনে কখনো দেখিনি তার কি কৃতকর্ম আছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একাধিক গাড়ি ব্যবহার করছেন, কিংবা আপনার পিআরও, আপনার এপিএস গাড়ি ব্যবহার করছে। তিনি উত্তর দিয়েছেন যে আগে থেকে এই নিয়ম হয়ে আসছে। আবার আর একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, যিনি প্রথম আলো পত্রিকায় কলামের পর কলাম লিখে জাতিকে জ্ঞান দিতেন, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে সচিবরা আমাদেরকে দিয়েছেন, কিংবা সচিবরা একাধিক গাড়ি ব্যবহার করেন। সচিবের লেজ কাটা, তাই বলে আপনি আপনার লেজটা কেটেও নিয়ে ঘুরে বেড়াবেন? এই হচ্ছে অবস্থা। এই গাড়ি ব্যবহারের বিষয়টি, থলের বিড়ালটি বেরিয়ে এসছে গণমাধ্যমের খবরে। ভেতরে যে আরো কি ঘটনা ঘটছে, দেশের অর্থ সম্পদ পাচার হয়ে কোথায় যাচ্ছে। রাজনীতিবিদরা মন্ত্রী হলে তাদের অনেক কাঠ খড় পোড়ায় মন্ত্রী হতে হয়, অথচ এই উপদেষ্টা পরিষদে মন্ত্রীর পদমর্যাদা এক একজন, এনাদের মানদণ্ড কি? এনারা এই পদে আসার যোগ্যতাটা কি? এক অবাক বাংলাদেশ, বিস্ময়ের বাংলাদেশ। এই বাংলাদেশ পাকিস্তান, আফগানিস্তান বা এই টাইপের দেশের রূপ থেকে, কিংবা আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত, দরিদ্র পীড়িত দেশগুলোর কাতার থেকে, দেশগুলোর নেচার থেকে বাংলাদেশ কোনোদিন বের হয়ে একটি সুশাসনের বাংলাদেশ হবে, এটি আমি আর বিশ্বাস করি না, আমার আর বিশ্বাস হয় না। সেই জায়গায় এরা বলছে, এই উপদেষ্টা পরিষদ বলছে সংস্কার করবে, সংস্কার করে দেশের আমূল সংস্কার করবে, সংবিধান থেকে শুরু করে সবকিছু সংস্কার করবে, করে সভ্য বানাবে আপনাকে। কারা এরা? যাদের নিজেদের নীতি নৈতিকতা ঠিক নেই, অনৈতিক কর্মে লিপ্ত,
গাড়ি ব্যবহার একটি বিষয়, আমি খানিক আগে যেটি বললাম যে একটি বিষয় বেরিয়ে এসছে, এরকম নৈতিকতার জায়গায় খুঁজলে আরো অসংখ্য বিষয় বেরিয়ে আসবে। সমকালের রিপোর্টে বলা হচ্ছে যে 8 জন বাদে সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন, কিন্তু অনেকের নাম এখানে আসেনি। সংবাদগুলো এমনই হচ্ছে। আরেকটি বিষয় যে সমকাল এমন একটি রিপোর্ট করেছে, এজন্য সমকালকে ধন্যবাদ জানাই। তবে এমন একটি রিপোর্ট করবার কারণে, সমকাল যেহেতু একটি প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক একটি ব্যাপার আছে, সমকালের উপরে কি খড়গ নেমে আসে, কিংবা যিনি রিপোর্টটি করেছেন দেলোয়ার হোসেন, তার উপরে কি খড়গ নেমে আসে, এটিও একটা ভাবনার বিষয়, ভয়ের ব্যাপার, শঙ্কার ব্যাপার। কারণ এখন এমনটা হচ্ছে, কোনো পত্রিকা যদি কখনো কোনো নিউজ করে ফেলে, সেই রিপোর্টারের চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। পত্রিকা নিউজটা করেছে, দায় চাপিয়ে দিচ্ছে রিপোর্টারের উপরে, দিয়ে রিপোর্টারকে বেকার করে দিচ্ছে, এমনটা হচ্ছে। কাজেই ভাই, বাংলাদেশের মানুষ যারা লাল ষড়যন্ত্রের পরে ভাবছেন বা ভেবেছিলেন, এখনো যারা ভাবছেন যে বাংলাদেশ সংস্কার হয়ে স্বর্গ হয়ে যাবে, এগুলো ভুল ভাবনা। আমি 5 আগস্ট পরবর্তী সময়ে বা ওই সময় থেকেই বুঝতে পারছি, আমি কখনোই ওই সময় আশা দেখিনি। আওয়ামী লীগের অনেক নেতাদের, মন্ত্রীদের অনেক নেতিবাচক কর্ম নিয়ে আমারও অনেক ক্ষোভ ছিল, কিন্তু সেই ক্ষোভ থেকে বেরিয়ে আমি যে ভরসা করব অন্য কারো উপর, সেটি কিন্তু আমি কখনোই করিনি। 5 আগস্ট পরবর্তী সময়েও কখনোই করতে পারিনি যে একটা সরকার এসে আমাকে ইউরোপ আমেরিকা বানিয়ে ছেড়ে দেবে। যে সরকারটি এসছে, এটি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কারো কোনো খারাপ দেখছে না। এই যে দেশে যে অন্য রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে মনে করছে ধোয়া তুলসী পাতা, তাদেরকে ধোয়া তুলসী পাতার মতো উপস্থাপন করবার চেষ্টা করছে। বিএনপি বলুন, জামাত বলুন, কিংবা অন্যান্য যেগুলো আছে, তাদের অপরাধ নেই, অন্যায় নেই, অতীতে দেশ শাসন করতে গিয়ে অপরাধ করেনি। বিএনপি অনেকবার দেশ শাসন করেছে, বিএনপির সঙ্গে জোট বেঁধে জামাত দেশ শাসন করেছে, তাদের অন্যায় নেই, তারা ধোয়া তুলসী পাতা, তাদের দুর্নীতি নেই, অপকর্ম নেই, আছে। কাজেই বাংলাদেশের মানুষের ভরসার জায়গাটি নেই, কারো উপর ভরসা করবার মতো জায়গাটি নেই। আমার আপনার মেনে নিতে হবে যে বাংলাদেশ এটি, বাংলাদেশ এমনই। কিন্তু তাই বলে এই যে অরাজনৈতিক, যাদের কোনো ভোট নেই, এই যে উপদেষ্টা পরিষদের যতগুলো সদস্য আছে, বাংলাদেশের যে কোনো একটি নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে দিয়ে দেখুন, যদি জামানত বাজেয়াপ্ত না হয়, তাহলে আমি আর কোনোদিন কোনো বিষয়ে কথা বলবো না। এই হচ্ছেন উপদেষ্টা পরিষদ সদস্য। তারা ভোটহীন, কর্মীহীন, দলহীন, তাদের নেতা কর্মীহীন, তাদের বাহিনীহীন, কোনো রকম ত্যাগ তিতিক্ষা ছাড়া সরকারের মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়ে দুর্নীতি করবেন। এটি আমি মানব? আপনি মানবেন? কোনো মানামানি নেই। এখনই আওয়াজ তুলুন, এদের বিদায় করতে হবে। বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমি এই প্রসঙ্গেও বারবার বলবো, সেনাবাহিনী এদেরকে ক্রিয়েট করেছেন। সেনাবাহিনী আপনাদেরকেই বলি যে আপনারা যে বাংলাদেশ ছিল আমাদের, সেই বাংলাদেশ ফিরিয়ে দিন, কিংবা একটা নির্বাচন করবার মতো একটা নিরপেক্ষ জায়গা দিন। প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে আপনারা নির্বাচন করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেনা শাসন যদি বলি, সেনা শাসন, সেখানে যেন রাজনীতি করবার সুযোগ থাকে, সঠিক রাজনীতি করবার। কেউ যদি দুর্বৃত্তপূর্ণ রাজনীতি করে, সেই রাজনীতিবিদদের অ্যারেস্ট করুন, শাস্তি দিন। কিন্তু একটি নির্বাচন 3 মাস, অন্তর্বর্তীকালীন 3 মাসের একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এসে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে বাংলাদেশ যে ক্ষতি হয়েছে 6 মাসে, আরো ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে। কাজেই আমরা কোনোভাবেই আশা করতে পারি না নীতি নৈতিকতাহীন উপদেষ্টা পরিষদের সদস্যরা আমাদের সংস্কার করে দেশকে একটি সুস্থ ধারায় নিয়ে যাবে। এটি রাজনীতিবিদদের দ্বারাই সম্ভব। রাজনীতি ধীরে ধীরে পরিচ্ছন্ন হতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই।